রাদীপকে কেমন দেখলে? খুব জোর ব্যথা পেয়েছে কি? মাথায় একটু পেয়েছে আর হাতে পেয়েছে। এখন স্যালাইন চলছে। মনে হচ্ছে আজ ওকে এখানেই রাখবে। ও, তা রাখুক, সুস্থ হলেই হয়। সাইমন মেয়েটিকে বলে, আপনাকে ধন্যবাদ। আর আপনি বাসায় যাবেন না? দেখুন এখন তো আমরা এখানে এসেই গিয়েছি, রাতও অনেক হচ্ছে, আপনি চলে যেতে পারেন। মেয়েটি তার হাতে থাকা রাদিফের ফোন আর মানি ব্যাগ সাইমনের হাতে দিয়ে চলে গেল। যাওয়ার আগে বারবার পেছন ফিরে তাকালো। এদিকে রাহা মেয়েটির ফোন দিয়ে সাইমনকে কল দেয়। সাইমন মাত্রই ঠিক করেছিল মেয়েটকে কল দিয়ে রাহাকে জানাবে, আর বলতে বলতেই রাহাই হয়তো মেয়েটির ফোন দিয়ে কল দিয়েছে। হ্যালো সাইমন ভাইয়া, আপনারা কোথায়? ভাইয়া কেমন আছে? তোমার ভাইয়া এখন একটু ভালোই আছে, স্যালাইন চলছে। ভাইয়ার সাথে কথা বলেছেন? না, ওহ, ভাইয়া কি খুব ব্যথা পেয়েছে? মাথায় পেয়েছে আর হাতে খানিকটা পেয়েছে। রাহা কান্নাজড়িত গলায় বলে, ভাইয়া আমি যেতে চাই হসপিটালে। রাহা, তুমি এত চিন্তা করো না, তোমার ভাইয়ার এখানে ট্রিটমেন্ট চলছে, আর আজকের রাতটুকুই, সকালের ডিসচার্জ করে দিবে। আমি ডক্টরের সাথে কথা বলেছি। সাইমন রাহার সাথে কথা বলে ফোনটা রাজের দিকে এগিয়ে দিল। এরপর নিজে চলে গেল নার্সের সাথে কথা বলতে। রাজ রাহাকে বলে, রাহা, তুমি খেয়ে শুয়ে পড়ো, আমি আর সাইমন এখানে আছি। রাহা বলে, তুমি ভাইয়ার কাছে থেকো, আর কিছু হলে জানাবে আমাকে। জানাবো। রাত 12টা। রাহা রুমে পায়চারি করছে, কপালে চিন্তার ভাঁজ আল্লাহকে ডেকেই যাচ্ছে। কি করে তার ভাই অ্যাক্সিডেন্ট হলো মাথায় ঢুকছে না। বাইকে যে দেখতে যাবে তাও হচ্ছে না। বাংলাদেশ হলে নিজেই চলে যেত, কারোর অপেক্ষা করতে হতো না। এখন ভাইয়ের জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর চোখের সামনে ভাইকে দেখতে পাবে। রাহা বিছানায় গিয়ে বসলো। এর একটু পরেই দরজা খুলে ভিতরে এলো রাজ। রাহা শোয়া থেকে উঠে বসে রাজকে বলে, তুমি চলে এলে? আর ভাইয়া? রাজ এগিয়ে এসে পানির গ্লাস হাতে নিতে নিতে বলে, হসপিটালে রয়েছে। সাইমন আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে মেইটকে নিয়ে গিয়েছে। ভাইয়া কেমন আছে এখন? ভালো। কি করে অ্যাক্সিডেন্ট হলো জেনে এসেছো? একটা মেয়ে রাস্তা দিয়ে অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। তোমার ভাই সেই মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেই ব্যথা পেয়ে এখন হসপিটালে অ্যাডমিট হয়ে আছে। আর ওই মেয়েটাই ওকে হসপিটালে অ্যাডমিট করিয়েছে। ওহ, মেয়েটা কিছু বলেনি? কি বলবে, রাদীপকে হসপিটালে এনে ভর্তি করে গিয়েছে। এরপরে আমাদের জানিয়েছে। আমরা যাওয়ার পরে মাফটাপ চাইল। পরে সাইমন ওকে বাড়িতে চলে যেতে বলেছে। রাহা দপ্ত শ্বাস ফেলে বলে, মেয়েটা অন্যমনস্ক হয়ে না হাঁটলে ভাইয়ার আজ কিছুই হতো না। রাজ রাহার পাশে বসে বলে, তবে ভাগ্যে এমনটাই হবার ছিল, তাই হয়েছে। চিন্তা করো না, সকালে রাদীপকে ডিসচার্জ করে দেবে। রাহা শুয়ে পড়ে। রাজ উঠে দরজা বন্ধ করে, লাইট নিভিয়ে বিছানায় আসে। সকাল হতেই রাহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। মেড নেই, তাই নিজেই কিচেনে ঢুকে পড়ে। এর মাঝে সাইমনের রুমেও গিয়েছিল, কিন্তু আসেনি এখনো। রাজও ঘুম থেকে উঠে নিচে নেমে আসে। রাহা রাজের জন্য কফি বানাচ্ছিল আর কিছু রান্না করার প্রস্তুতি নিচ্ছিল। রাজও এসে দাঁড়ায় রাহার পাশে। রাহা কফির মগ এগিয়ে দেয় রাজের দিকে। রাজ কফির মগ হাতে নিয়ে বলে, তুমি বাহিরে যাও, আমি কিছু রান্না করে দিচ্ছি। রাহা গোল গোল চোখে তাকিয়ে বলে, তুমি কি আগে রান্নাঘরে ঢুকেছো যে এগুলো করতে পারবে? তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি পারবো। রাজ বলে, দুজনে মিলেই করি। না, তুমি গিয়ে বসো, আমি রান্না করছি। রাজ যায় না, বরং রাহার পাশেই দাঁড়িয়ে থাকে। রাহা নিজের মতো রান্না করতে ব্যস্ত হয়ে পড়ে। রাজও টুকটাক রাহার কাজে হাত লাগিয়ে দিতে থাকে। এরপর মেয়েরও চলে আসে। রাহা আর রাজকে কিচেনে দেখে এগিয়ে এসে বলে, এ কি, আপনারা কি করছেন? আমি রান্না করছি, আপনারা বের হন। রাজ বেরিয়ে যায়। রাহা বলে, আমার রান্না প্রায় শেষ। আর আপনি একা আসলেন ভাইয়া? সাইমন ভাইয়া আসেনি? ওনারা আসছেন। তুমি আর স্যার বাড়িতে একা বলে আমাকে আগে পাঠিয়ে দিয়েছে। ওহ, বেলা প্রায় 11টার বেশি। রাহা অস্থির হয়ে আছে ভাইয়ের অপেক্ষায়। সাইমন রাদীপকে নিয়ে বাড়িতে ঢুকলো। রাহা এগিয়ে গিয়ে কান্না করে দিয়েছে প্রায়। ভাইয়াকে ধরে বলে, তুমি ঠিক আছো? রাদীপ মুখে হাসি নিয়ে বলে, ঠিক আছে। আর তুই এমন কাঁদছিস কেন? কিছু হয়নি আমার, এই একটু ব্যথা পেয়েছি। রাহা চোখের পানি মুছে বলে,
দেখতেই তো পাচ্ছি কতটা ব্যথা পেয়েছো। রাদিফ রাহার সাথে কথা বলতে বলতে সোফায় এসে বসে। সাইমন কিছু বলে উপরে চলে যায় ফ্রেশ হতে। সন্ধ্যার দিকে রাদিফ ঘুম থেকে উঠে দুপুরের দিকে একটু ঘুমিয়েছিল। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। রাহাও নিচে ছিল। রাদিফকে দেখেই বলে, ভাইয়া এখন কেমন বোধ করছো? রাদিফ সোফায় এসে বসে বলে, ভালো। কিছু খাবে? কফি এনে দেই? না, এখন কিছু খেতে ইচ্ছে করছে না। এমন সময় বাড়ির মেইন গেটের কলিং বেল বেজে ওঠে। রাহা আর রাদিফ দুজনই মুখ চাওয়াচাই করছিল। মেইন দরজা খোলা, তবুও কে এমন করে কলিং বেল চাপছে। রাদিফ রাহার দিকে তাকিয়ে বলে, দেখ তো কে এসেছে। ভাইয়া দেখছি। রাহা উঠে মেইন দরজার কাছে যায়। দেখতে পায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রাহাকে দেখে মেয়েটি বলে, এটা রাদীপের বাসা? আপনি কে? আমি আসলে ওনার সাথে দেখা করতে এসেছি। উনি কি বাড়িতে আছেন? আছে, ভেতরে আসুন। রাহা মেয়েটিকে ভিতরে আসতে বলে। রাদিফ মেয়েটিকে দেখতে পেয়ে উঠে দাঁড়ায়, বুকে হাসি এনে বলে, ও, আপনি এসেছেন, ভেতরে আসুন। রাহা ভাইয়ের দিকে তাকিয়ে থেকে বলে, ভাইয়া উনি তোমার সাথে দেখা করতে এসেছে। রাদিফ হালকা হেসে বলে, রাহা, আমি কালকে যে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম ওনাকে বাঁচাতে গিয়ে হয়েছিলাম। এই শুনে রাহা মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটা মাথা খানিকটা নিচু করে ইতস্তত বলে, আসলে আই এম রিয়েলি সরি। আমার জন্য আপনার অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে। আমি নিজেও বুঝতে পারিনি তখন যে এমন হবে। রাদিফ হেসে বলে, সমস্যা নেই, আমার কর্তব্য ছিল আপনাকে বাঁচানো, আর এতবার সরিও বলতে হবে না। আপনি প্লিজ বসুন। রাহা গম্ভীর হয়ে কিচেনে চলে গেল। মেয়েটি বসতেই রাদিফ বলে, ও, আপনার নামটা কি তাই তো জানা হলো না। আমার নাম জারা। রাদিফ জারার সাথে টুকটাক কথা বলে পরিচয় হতে থাকে। এদিকে রাজ রাহাকে রুমে না পেয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে পা রাখতেই রাতে হসপিটালে দেখা হওয়া সেই মেয়েটিকে দেখে কিছুটা অবাক হয়। রাদিফ রাজকে দেখে নিজের কাছে যেতে বলে। রাজ রাদিফের কাছে গিয়ে বসে। রাহা কিচেন থেকে বের হয় নাস্তার ট্রে নিয়ে। রাতের দিকে সাইমন বাড়িতে ফিরে শুনতে পায় রাদিফ যেই মেয়েটার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই মেয়ে নাকি দেখা করতে এসেছিল। সাইমনের প্রথম থেকেই মেয়েটার উপরে রাগ ছিল। পরে যখন শুনতে পেয়েছে যে রাদিফের সাথে দেখা করতে এসেছিল, এরপর থেকে রাগ কিছুটা হলেও কমেছে। সবাই শুয়ে পড়েছে। রাহাও শুতে যাবে এমন সময় সাইমন আসে রাহার রুমের সামনে। বাইরে থেকেই ডাক দেয়, রাহা, ভিতরে আসো। হ্যাঁ ভাইয়া, ভেতরে আসুন। সাইমন রুমের পর্দা সরিয়ে ভেতরে ঢুকলো। ভিতরে এসে রাহার বিছানায় রাজকে শুয়ে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে গেল। রাহা বলে, ভাইয়া কিছু বলবেন? সাইমন কিছুক্ষণের জন্য থমকে রইল। এরপর নিজেকে সামলে বলে, রাহা স্বাভাবিকভাবে উত্তর দেয়। সাইমন রাহার দিকে একবার তাকায়, রাজের দিকে একবার তাকায়। এবার রাহাকে বলে, একটু বাইরে আসো তো, তোমার সাথে কথা আছে। এই বলে সাইমন চলে যায়। রাহা রাজের দিকে তাকিয়ে বলে, আমি একটু আসছি। যাও। বাংলাদেশ সময় রাত 9টা। মিষ্টি নিজের রুমে বসে স্টাডি করছিল। এমন সময় তার রুমে আসে সাইমা চৌধুরী। মিষ্টি বই চাপিয়ে রেখে বিছানায় এসে বসে। সাইমা চৌধুরীও বসেন মেয়ের পাশে। মিষ্টি মায়ের দিকে তাকিয়ে বলে, কিছু বলবে আম্মু? সাইমা চৌধুরী শ্বাস ছেড়ে বলেন, তোকে একটা কথা বলবো বলবো করে বলাই হয়ে উঠছে না। কি কথা বলবে? সাইমা চৌধুরী মেয়ের মাথায় হাত রেখে বোঝানোর ভঙ্গিতে বলে ওঠেন, দেখ, মেয়েরা কেউই সারা জীবন তার বাবা মায়ের কাছে থাকে না। তাকে একদিন না একদিন অন্যের ঘরে চলে যেতেই হয়। এখন মা তোরও তো বিয়ের কথা আসছে, তোর বাবাও চাচ্ছে এখন তোকে বিয়ে দিতে। মিষ্টি চুপ করে রইল। ভিতরে থেকে কথা আসতে চাইছে না। সাইমা চৌধুরী কিছুক্ষণ সময় নিয়ে আবারও শ্বাস ছেড়ে বলেন, আমরা এবং তুই সবাই তো রাফিদের জন্য অপেক্ষা করলাম। ও তো আর ফিরে এলো না, এমনকি কোনো যোগাযোগই করে না। এখনও কি তুই অপেক্ষায় বসে থাকবি? মিষ্টি তার মায়ের মুখে রাদিফের কথা শুনতেই তার মনটা কেমন বিষিয়ে উঠল। এই মুহূর্তে মায়ের প্রশ্নের উত্তর তার জানা নেই। কী বা উত্তর দিবে সে? সাইমা চৌধুরী বললেন, মিষ্টি, রাফিদ আর আসবে না, ও তোকে বিয়েও করবে না। শুধু শুধু রাফিদের জন্য অপেক্ষা করে বসে থাকার কোনো মানেই হয় না। তুই বুঝে দেখ, ও ফিরতো এতদিনে। মিষ্টি চুপচাপ মায়ের কথা শুনেই যাচ্ছে। মনে মনে বলতে ইচ্ছে করছে, বাবার জন্যেই রাদিফ আমায় ছেড়ে গিয়েছে। ও বাবার জন্য বাড়িতে ফিরছে না। বাবা যদি একবার নিজের ভুল বুঝতে পেরে ওর সাথে কথা বলতো তাহলে ও ফিরতো।
কিন্তু বাবাকে কে বোঝাবে? সে তো আছে তার শক্তপোক্ত ব্যক্তিত্ব নিয়ে। সে যদি মেয়ের ভালো বুঝতে পারতো, যদি বুঝতে পারতো তার মেয়ে কি করলে কোথায় থাকলে ভালো থাকবে, তাহলে রাদিফকে ফিরে আসতে বলতো। সাইমা চৌধুরী মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোর পড়াশোনাও তো প্রায় শেষ, এখন তো বিয়েতে রাজি হবি? তোর বাবা তোকে নিয়ে খুব চিন্তায় রয়েছেন, এমনকি আমারও। তোকে এখন একজন ভালো ছেলের কাছে তুলে দিতে পারলেই আমরা কিছুটা চিন্তামুক্ত হতাম। মিষ্টি তপ্ত শ্বাস ছেড়ে বলে। আমাকে ভাবতে দাও। সাইমা চৌধুরী বলেন, আর কত ভাববি, এখন আমাদের কথা ভেবে দেখ, আমাদেরও তো আশা রয়েছে তোকে নিয়ে। মিষ্টি উঠে দাঁড়ালো। এরপরে স্টাডি টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলে, বেশি ভাববো না, জানিয়ে দিব আমার উত্তর। এখন আমাকে আমার মতো থাকতে দাও। সাইমা চৌধুরী আর কথা বাড়ালেন না, চলে গেলেন রুম থেকে। নিজের রুমে আসতেই রাশেদ চৌধুরী গম্ভীর গলায় বললেন, মিষ্টি কি বলছো? কি বলেছো? বলেছি। বিয়ের জন্য কেন মত দিয়েছে? বললো তো তাড়াতাড়ি জানিয়ে দিবে। রাশেদ চৌধুরী লম্বা শ্বাস ছেড়ে বললেন। দেখো, এখন তাড়াতাড়ি জানালেই হয়। মিষ্টি স্টাডি টেবিল থেকে উঠে গিয়ে ধপ করে দরজা লাগিয়ে দিল। বিছানায় এসে বসলো। একটু আগে মায়ের বলা কথাগুলো মনে করে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সত্যি তাকে কথাগুলো এখন ভাবাচ্ছে। রাতে ফিরে এলে তো এতদিনে আসতোই, আর আসবেই বা কেন? তার বাবার কথার জন্যই তো আসে না। মিষ্টি বড় বড় শ্বাস ফেলে কান্না থামালো। তার মা সত্যিই বলেছে, মেয়েদের একদিন না একদিন বাবার বাড়ি ছেড়ে পরের ঘরে চলে যেতেই হয়। তারও সময় হয়ে এসেছে। তবে যাকে মন দিয়ে ভালোবেসে গেল, তাকে না পেয়ে কোথায় সুখ খুঁজতে যাবে? রাদিফকে জানাবে, কিন্তু সেও ফিরে আসার পাত্র নয়। তবে তার বাবাও তো রাদিফের হাতে তাকে তুলেও দেবেন না। মিষ্টি আর ভাবতে পারছে না, অসহ্য লাগছে, দম বন্ধ লাগছে। এর সমাধান কোথায় তা তার জানা নেই। গত 2 দিন ধরে তার ভাইও ফোন দিচ্ছে না, ঠিকভাবে পৌঁছালো কিনা তাও বা জানতে পারেনি এখনো। আরও একটি নতুন ভোরের সূচনা। সকাল হতেই রাজের ঘুম ভেঙে গেছে আগে। রাহা তার বুকে বিড়ালের বাচ্চার মতো গুটিসুটি মেরে লুকিয়ে আছে। রাজ নিজের হাতের বাঁধন আরও শক্ত করে রাহাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। পরম যত্নে রাহার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। রাহা ওর ঘুম ভেঙে যায়। রাজের দিকে পিটপিট করে তাকিয়ে আবারও রাজের বুকে মুখ লুকায়। রাজ দুষ্টু হেসে বলে, তুমি না আমার উপর রাগ করেছিলে, এর মধ্যে আবার আমার বুকে শুয়ে আছো, এখন রাগ হচ্ছে না তোমার? রাহা মুখ তুলে চোখ পাকিয়ে তাকায়। রাজ হেসে বলে, না মানে এমনি আর কি বলছিলাম। রাহা ধপ করে বসে তীর্যক গলায় বলে, আমি তোমার উপরে রাগ করব, তোমাকে মারবো, তোমাকে কাটবো, তোমার থেকে দূরে যাব, আবার কাছে আসবো, তাতে তোমার কি? বেশ, তোমার যা ইচ্ছে তাই করো, আমার না নেই। হুম। রাহা রাজের সাথে কথা বলতে বলতে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে নিজেকে পরিপাটি করে বের হয় রুম থেকে। পরদিন রাদিফের রুমের সামনে এসে দাঁড়ায়। রাদিফ রুমে নেই, রুম ফাঁকা। এইদিকে রাহা নিচে নেমে আসে। এসে দেখে রাদিফ বসে কফি খাচ্ছে। রাদিফের নজর যায় রাহার দিকে। কিরে, উঠে গিয়েছিস? হুম। বস এখানে। রাহা ভাইয়ের পাশে বসে রাদিফ কফিতে চুমুক দিয়ে বলে, তো কি ভাবলি, ফিরে যাবি না? না, যাব না। কেন যাবি না? এখন তো রাজ তোকে ফিরে নিতে চায়, আর সবাই তোকে চায়। সবাই চাইলেই আমি তো চাই না, আমি কাউকে চাই না, বিশেষ করে বড় আব্বুর সামনেও যেতে চাই না। রাদিফ মশকরা করে বলে, এভাবে বলতে হয় না, তোর শ্বশুর হয়। রাহা কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে, ভাইয়া, আমি কিন্তু এখানে থেকেও চলে যাব, কোথায় যাব কাউকে বলে যাব না। রাদিফ হেসে বলে, আমি মজা করছি না ভাইয়া, আমি কোনোদিন ওই বাড়িতে ফিরবো না। আর তুমি যদি আমায় ফিরে যেতে বলো, তাহলে আমি এখানে থেকে চলে যাব। কোথায় যাব, কি করব তা আমি নিজেও জানি না। আর তুমি ভালো করে জানো, আমি যা জেদ ধরবো তাই করব। রাদিফ রাহার মাথায় হাত বুলিয়ে বোঝার ভঙ্গিতে বলে, তোর কি মনে হয় তুই আমার কাছে বেশি হয়ে গেছিস বলে তোকে চলে যেতে বলছে? না, আমি তোকে যেতে বলেছি এই কারণে যে বাড়ির সবাই তোকে দেখে এখন একটু হলে ভালো থাকবে, আর তোকে সবাই ভালোই রাখবে। রাহা ভাইয়ের দিকে তাকিয়ে বলে, এই ভালো আমার চাই না। তুমি তো সবার থেকে দূরে আছো নিজেকে ভালো রাখতে, কিন্তু আমি তো জানি তুমি ভালো নেই।
তোমার মন বুঝতে পারি আমি। আর আমি তোমাকে রেখে ওইখানে গিয়ে ভালো থাকতে পারবো না। রাদিফ মনে মনে বলে, বড্ড জেদ তোর। তোকে এইভাবে কিছু বলে তুই শুনবি না। তুই অন্যভাবে দেশে পাঠাতে হবে, আর এ নিয়ে রাজের সাথেও কথা বলতে হবে। রাদিফ কথার প্রসঙ্গ পাল্টে বলে ওঠে, তোর যা ইচ্ছে তুই তাই কর, আমি কিছু বলবো না। আর রাজ কোথায়? ওঠে নেই? উঠেছে, রুমে আছে। ও শোন, আমি আজ অফিস যাব, তুই রাজকে নিয়ে বাড়িতে থাকিস। ভাইয়া, এই শরীর নিয়ে তুমি অফিসে যাবে? ঠিক হয়ে গেছে, এখন আর কিছু হবে না। রাদিফ রসিকতা করে বলে, অফিস তো আমার মামার বাড়ি, যে আমাকে রেস্ট নিতে দেবে, যেতে হবে আছে। এই বলে রাদিফ উঠে দাঁড়ায়, হাফ ছেড়ে বলে, সাইমন মনে হয় রেডি হয়ে গিয়েছে, আমারও রেডি হতে হবে। রাহার তৎক্ষণাৎ সাইমনের কথা মাথায় এলো। রাতে কি যেন বলার জন্য ডেকেছিল, কিন্তু আর কিছু বলল না। কল আসার বাহানা দিয়েই চলে গেল। রাহা মনে মনে কেমন একটা কৌতূহল জাগছে, সাইমন কি বলতে চায় কিন্তু বলে ওঠে না। রাহা মনে মনেই ঠিক করলো আজ সাইমন অফিস থেকে ফিরলে কথা বলবে, জানবে আজকে কি বলতে চায়। মিষ্টি দুপুরের দিকে বাড়িতে ফিরল। আজ ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়েছিল। বাড়িতে ফিরে এসে চোখে পড়ল বাড়িতে কিছু একটা তোড়জোড় চলছে। তার মা আর ছোট আম্মু কাজে ব্যস্ত। মিষ্টি বিষয়টা তেমন আমলে নিল না, সোজা সিঁড়ি দিয়ে নিজের রুমে আসলো। ফ্রেশ হতে আর ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই দেখলো রোমানা চৌধুরী রুমে এসে বসে আছেন। মিষ্টি হাত মুখ মুছতে মুছতে বলে, কিছু বলবে ছোট আম্মু? রোমানা চৌধুরী হাত কচলাতে কচলাতেই বলেন, তোকে একটা কথা বলতে এসেছি রে মা। আসলে তোর মা বাবা কেউই তোকে কথাটা বলার সাহস পাচ্ছে না। কি কথা? তোকে আজকে দেখতে আসছে। মিষ্টি আকস্মিক এই কথা শুনে বলে, কি দেখতে আসছে? হুম কবে? আজই? হুম বিকেলেই আসছেন ওনারা। ছোট আম্মু, আমি আম্মুকে বলেছিলাম বিয়ে নিয়ে ভেবে জানাবো, তাই বলে আমার উত্তরের জন্য অপেক্ষাও করলো না, আগেই পাত্রপক্ষ আসতে বলেছে। তুমিও কিছু বলনি? রোমানা চৌধুরী মিষ্টিকে ধরে বলেন, রাগ করিস না মা, এখন ওনারা আসতে চাইছে, না তো করা যাচ্ছে না। আর দেখলেই তো আর বিয়ে হয়ে গেল না। মিষ্টি তপ্ত শ্বাস ছেড়ে বলে, ছোট আম্মু, আমি আর কি বলবো, আমার মাথায় কিছুই ঢুকছে না। এমন সময় সাইমা চৌধুরী রুমে ঢুকলেন। হাতে নতুন শাড়ি গয়না। তিনি সেইগুলো বিছানায় রেখে মিষ্টিকে বলেন, মিষ্টি, আজ এগুলো পরে রেডি হবি? মিষ্টি বুকে হাত গুজে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। রুমানা চৌধুরী সাইমা চৌধুরীর দিকে এগিয়ে এসে আস্তে করে বলেন, মিষ্টি রেগে আছে, এখন কিছু বলিস না, আমি ওকে বোঝাচ্ছি, তুই যা। সাইমা চৌধুরী চলে গেলেন। রুমানা চৌধুরী মিষ্টিকে বলেন, মিষ্টি, আমি একটু আসছি, তুই রুমেই থাক। রুমানা চৌধুরীও চলে গেলেন। মিষ্টি বিছানায় এসে বসল। তার মায়ের রেখে যাওয়া শাড়ি গয়নার দিকে একবার তাকালো। বুক ফেটে কান্না আসছে। সে তো ওগুলো পরে অন্য কারোর সামনে যেতে চায় না, আর যার সামনে যেতে চায় তার কথা মুখ ফুটে বলতেও পারছে না। মিষ্টি শাড়ি গয়নার দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে উঠল। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে উঠে দাঁড়ালো। স্টাডি টেবিলের দিকে এগিয়ে গিয়ে ব্যাগ থেকে ফোনটা বের করলো। ফোন হাতে নিয়ে আরও হতাশ হয়ে উঠল। এখনও তার ভাইয়ের আইডি বা নাম্বার থেকে কোনো ফোন বা মেসেজ আসেনি। মনে মনে আল্লাহকে ডাকছে একবার যেন তার ভাই কল দেয়। কল দিলেই পাত্রপক্ষ আসার কথাটা জানিয়ে দেবে। সন্ধ্যার দিকে রাদিফ আর সাইমন অফিস থেকে বাড়িতে ফিরে এলো। সাইমন নিজের মতো রুমে চলে যায়, আর রাদিফ নিজের রুমে যাওয়ার আগে রাহার রুমে এসে নক করে। রাহা সাথে সাথে দরজার সামনে এসে দাঁড়িয়ে বলে, হ্যাঁ ভাইয়া বলো। রাজ কোথায়? রুমে আছে? হ্যাঁ ভাইয়া রুমে আছে, এসো। রাহা সরে দাঁড়ায়। রাদিফ রুমে ঢোকে। রাজ বিছানায় বসেছিল। রাদিফ রাজের দিকে কিছু একটা এগিয়ে দিয়ে বলে, নে তোর নতুন সিম কার্ড, ফোনও লাগা। আমার মাথাতে ছিল না এটার কথা। রাজ বলে, থ্যাংক ইউ ভাই। রাদিফ চলে যায় নিজের রুমে। রাজ নিজের ফোনে সিম লাগিয়ে ফেলে। এর কিছুক্ষণ পরে মিষ্টিকে হোয়াটসঅ্যাপে কল দেয়। কয়েকবার কল দেওয়ার পরেও মিষ্টি কল ধরে না। মিষ্টি কোনো কাজ করছে ভেবে আর কল দেয় না রাজ। টেক্সট করে, আমি ভালোভাবে এখানে পৌঁছেছি, আর রাহাকেও এখানে পেয়েছি, ও ভালোই আছে। আর এখানকার কোনো সিম ছিল না বলে তোর সাথে কথা বলতে পারিনি, তুই আর চিন্তা করিস না। মিষ্টিকে এই মেসেজটি দিল রাজ। এরপরে ফোনটা রেখে রাহার সাথে কথা বলতে লাগলো। এদিকে পাত্রপক্ষ মিষ্টিকে দেখতে এসে আংটি পরিয়ে দিয়ে গিয়েছে। মিষ্টি তার মা বাবার মুখের দিকে তাকিয়ে কোনো টু শব্দও করতে পারেনি। বিশেষ করে রুবেল চৌধুরী মিষ্টিকে আলাদা করে মাথায় হাত রেখে বুঝিয়েছেন। মিষ্টি চাইলেই না করতে পারত,
কিন্তু সময় পরিস্থিতি সব অন্যদিকে চলে গিয়েছে। সবার মুখের হাসি নষ্ট করার মতো দুঃসাহস হয়ে ওঠেনি তার। পাত্রপক্ষ চলে যাওয়ার পরে সন্ধ্যায় মিষ্টি মনমরা হয়ে নিজের রুমের দরজা লাগিয়ে বসেছিল। পরনের শাড়ি এখনো খোলেনি, হাতের আংটির দিকে তাকিয়ে বারবার কেঁদে উঠছে। নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে পাশে পাচ্ছে না। আর কে তাকে সান্ত্বনা দেবে? কেউই তো কাছে নেই, না তার ভাই, না রাহা। রাজ মিষ্টি থেকে কোনো কল মেসেজ না পেয়ে আবারও কল দেয়। মিষ্টি ফোনের দিকে তাকিয়ে দেখে তার ভাই কল দিয়েছে। মিষ্টি বড় বড় শ্বাস ফেলে চোখের পানি মুছে কল রিসিভ করে। হ্যালো ভাইয়া, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। রাহা কেমন আছে ভাইয়া? ভালো আছে, রাহা কোথায়? পাশেই বসে আছে। তুই কি করছিস? আর কখন থেকে কল দিয়ে গেলাম, কোথায় ছিলি? মিষ্টি নিজের কান্না আটকাতে পারল না, কেঁদে উঠল। রাজ মিষ্টির এমন কান্না শুনে কিছু বুঝতে পারছে না, সাথে সাথে অস্থির গলায় বলে ওঠে, এই তুই কাঁদছিস কেন, কি হয়েছে? মিষ্টি কোনো কথা বলতে পারছে না, এক হাতে নিজের মুখ আটকে ধরে কেঁদেই যাচ্ছে। ওদিক থেকে রাজ বলে, এই মিষ্টি, কি হয়েছে বল, তুই কাঁদছিস কেন? কেউ বকেছে? বাবা বাবা কিছু বলেছে? মিষ্টি কান্না থামিয়ে বড় বড় শ্বাস নিয়ে বলে, কেউ কিছু বলেনি। তাহলে কাঁদছিস কেন? কিছু তো হয়েছেই, আমাকে বল। ভাইয়া, তোমার কথা খুব মনে পড়ছে। তুমি, রাহা, কেউ আমার পাশে নেই। কেমন একটা একা একা লাগছে আমার। রাজ উদ্বিগ্ন কণ্ঠে বলে। কি লুকাচ্ছিস? মিষ্টি থেমে থেমে বলে, ভাইয়া, আজ পাত্রপক্ষ দেখতে এসেছিল। রাজ গম্ভীর গলায় বলে, এই নিয়ে কাঁদছিলি? আর পাত্রপক্ষ কি বলে গিয়েছে? মিষ্টি বলে, ভাইয়া, ওনারা আংটি পরিয়ে দিয়ে গিয়েছে। রাজ কপাল কুঁচকাল। রাহও পাশে বসে শুনছিল। মিষ্টি বলে, ভাইয়া বিকেলে দেখতে এসেছিল। ওনাদের পছন্দ ওনারা সাথে সাথেই বলে দিয়েছে। আর বাড়ির সবারও ছেলেকে দেখে পছন্দ হয়েছে। ওনারা আংটি পরিয়ে দিয়ে গিয়েছে। বাড়ির সবাই খুব খুশি হয়েছে। রাজ নিরেট কণ্ঠে প্রশ্ন করে বলে, তুই খুশি হয়েছিস? মিষ্টি উপরের দিকে তাকিয়ে লম্বা একটা শ্বাস ছেড়ে বলে ওঠে, সবাই এতে খুব খুশি। এখন কি করছিস? বসে আছি। ভাইয়া, রাহার কাছে দিবে ফোনটা? রাজ ফোনটা রাহার হাতে দেয়। হ্যালো, কেমন আছো আপু? অনেক দিন পরে রাহার গলার কণ্ঠ শুনতে পেয়ে মিষ্টি হেসেই বলে, ভালো আছি। তুই কেমন আছিস? ভালো। মিষ্টি হেসে হেসে বলে, বলছি, আমার ভাইটাকে নিয়ে ওখানেই কি থাকবি নাকি? আসবি না? রাহা নিচু গলায় বলে, আসবো। কবে আসবি? আমাকে আজকে আংটি পরিয়ে দিয়ে গিয়েছে ছেলের বাড়ি থেকে। বিয়ের দিন তারিখও তাড়াতাড়ি ঠিক করে ফেলবে। তুই ভাইয়াকে নিয়ে চলে আয় না। আর রাগ করে থাকিস না। রাহা হাসার চেষ্টা করে বলে, দেখছি। আচ্ছা আপু, একটা কথা বলো। কি কথা? আপু, তুমি এই বিয়েটা সত্যি করতে চাও? মিষ্টি হেয়ালি কণ্ঠে বলে, বিয়ে কি মিথ্যে মিথ্যে হয় পাগলি? আংটি যখন সত্যি সত্যি পড়েছি, তাহলে বিয়েটাও সত্যি সত্যিই করব। আর শোন, আমি কিন্তু তোদের দুজনের থেকে কোনো এক্সকিউজ শুনবো না। আমার বিয়েতে যেন তোদের আমি পাশে পাই। পাবে। রাহা কথা বলে ফোনটা রাজের দিকে এগিয়ে দিয়ে বলে, আপু, যে এই বিয়েতে রাজি না, তুমি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। তাহলে এখন কি করবে? ভাইয়াকে জানাবে? রাজ ভাবুক হয়ে বলে, আমি জানাতে পারবো না, তুমি জানাবে। ঠিক আছে, আমিই জানাবো। রাহা বিছানা থেকে নেমে দাঁড়ালো। এখনই দেখতে যাবে রাদীপ ঘুমিয়ে পড়েছে নাকি। অবশ্য এখনো ঘুমিয়ে পড়েনি, হয়তো কোনো না কোনো কাজ করছেই। রাহা নিজের রুম থেকে বেরিয়ে ভাইয়ের রুমের দিকে যায়। রাদীপ নিজের রুমে নেই, হয়তো নিচে আছে। রাহা তৎক্ষণাৎ নিচে নেমে আসে। রাদীপ সোফায় পা মেলে ল্যাপটপ দিয়ে বসে কাজ করছে। রাহা মনে অনেকটা সাহস নিয়ে এগিয়ে গেল। রাদীপ ল্যাপটপের দিকে তাকিয়ে রাহাকে বলে, এখনো ঘুমাস নাই? না। কেন? আর রাজ কোথায়? রাহা সোফায় বসে বলে, ঘুম আসছিল না, তুমি ঘুমাওনি কেন? এই কাজটা শেষ হলে ঘুমিয়ে পড়বো। ও। রাহা বসে হাত কচলাতে থাকে। ভাইয়ের সামনে মিষ্টির কথাটা বলার সাহস হয়ে উঠছে না। যদি ধমকে উঠে বা রেখে যায়, রেগে গেলে যাক, তবুও এখন রাহাকে বলতে হবে। সেও জানে মিষ্টি সবার মুখের দিকে তাকিয়ে বিয়েটা করবে, কিন্তু মিষ্টি মনে মনে তার ভাইকেই তো ভালোবাসে। মিনিট পরেরও এভাবেই যায়। রাদীপ কাজের মাঝে রাহার দিকে তাকাচ্ছে। এরপর ল্যাপটপ চাপিয়ে রাহার দিকে তাকিয়ে বলে, কি বলতে চাস বল। রাহা উঠে এসে ভাইয়ের পাশে বসে খানিকটা ভয়ার্থ গলায় বলে, ভাইয়া, তোমাকে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই। কথাটা তোমার আদৌ ভালো লাগবে না,
তবুও তোমায় শুনতে হবে। কি কথা বল। ভাইয়া, একটু আগে দেশে থেকে মিষ্টি আপু কল দিয়েছিল রাজকে, আমিও কথা বলেছি। রাদিফ গম্ভীর গলায় বলে। এতে আবার ভালো লাগার কি আছে, কথা বলতেই পারিস। রাহা মাথা খানিকটা নাড়িয়ে বলে। ভাইয়া, কথা সেটা না, কথা হচ্ছে মিষ্টি জানালো বাড়ি থেকে ও নাকি বিয়ের ব্যাপারে কথা বলছে। ছেলের বাড়ি থেকে আজকে দেখতে এসে আংটি পরিয়ে দিয়ে গিয়েছে। এই বলে রাহা তার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল। রাদিফ কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু শক্ত গলায় বলে ওঠে। তোরা কি এখন বিয়ে খেতে যাবে? রাহা নাক মুখ কুচকে বলে ওঠে। তুমি এই কথা বলছো? তো কি বলবো, বাড়িতে বিয়ে হবে আর তোরা চাইলে যেতেই পারিস। রাহা মিনিট দুই চুপ থেকে নরম গলায় বলে। ভাইয়া, আপু যখন বিয়ের কথা বলল তখন কান্না করছিল, বলল যে বাড়ির সবাই খুশি তাই সেও এই বিয়ে করবে। ভাইয়া, আপু তোমাকে এখনো ভালোবাসে, তুমি কি কিছু বলবে না? রাদিফ সোজা গলায় বলে। আমি কি বলবো, এখানে সব তো ঠিকই হয়ে গিয়েছে। রাহা হাবার মতো কিছুক্ষণ বসে রইল। তার ভাই এতটা শান্ত কি করে? মিষ্টিকে তো ভালোবাসে, এই ভালোবাসার জন্যই তো চলে এসেছে। তাহলে এই ভালোবাসা অন্যের হয়ে যাবে দেখেও কিছু বলছে না কেন? তবে কি তার ভাই মিষ্টির আশা ছেড়েই দিয়েছে? কিন্তু মিষ্টি যে এখনও তারই অপেক্ষা করছে। কথাগুলো মনে মনে আউড়িয়ে রাহা রাদিফকে কিছু বলার জন্য প্রস্তুত হলো। রাদিফ রাহাকে কিছু বলতে না দিয়ে কড়া গলায় বলে। অনেক রাত হয়ে গিয়েছে, এখন যা শুয়ে পড়। রাহা অসহায়ের মতো ফেস বানিয়ে বলে। ভাইয়া, মিষ্টি। রাদিফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে। কে মিষ্টি? এখন রুমে যা। রাহা মিনমিন করে কিছু বলতে বলতে উঠে চলে যায়। রাহা সিঁড়িতে উপরে চলে যেতেই রাদিফ তপ্ত শ্বাস ফেলে টেবিলে লাথি মেরে বলে ওঠে। ধ্যাত। সাইমন নিচে নামার সময় রাহা এসে সামনে পড়ে। রাহা পাশ কাটিয়ে চলে যেতে নিলে সাইমন বলে। কি হয়েছে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কই? মনে হচ্ছে কোনো কিছু নিয়ে মন খারাপ। কি হয়েছে? ভাইয়া, আপনি জানতেন না ভাইয়া মিষ্টিকে ভালোবাসতো? জানি তো। কি হয়েছে মিষ্টিকে নিয়ে? মিষ্টিকে দেখতে এসে আংটি পরিয়ে রেখে গিয়েছে, সেইটা ভাইয়াকে বললাম কিন্তু কিছুই বলল না। সাইমনও ভাবুক হয়ে গেল, সাথে সাথেই বলল। রাদীপ কিছুই বলেনি? না। রাহা চোখ ছোট ছোট করে সাইমনের দিকে তাকিয়ে বলে। আপনিও তাই বলছেন? এই বলেই রাহা মনে মনে বলে ওঠে। দুই বন্ধু একই না, একই কথাই তো বলবে। কই বন্ধুকে বিয়ের দিকে ঠেলে দিবে তা না করে বলছে চিন্তা করো না, আল্লাহ এদের বুঝ দাও। রাহা সাইমনের সাথে কথা বলে রুমে চলে যাবে এমন সময় সাইমন রাহাকে ডেকে বলে। রাহা শোনো। বলুন। বলছিলাম রাজ কোথায়? রুমে আছে, কেন ডেকে দিব? না মানে এমনি, ওকে আজকে দেখলাম না তাই জানতে ইচ্ছা হলো। ও, আপনি চাইলে ডেকে দেই? না না, ডেকো না। ও, তাহলে আমি রুমে গেলাম। যাও। রাহা চলে গেল। সাইমন রাহার যাওয়ার পানে তাকিয়ে থেকে অবাক না হয়ে পারল না। দুজনে এক রুমেই থাকছে, ঘুরছে ফিরছে, অথচ রাদিফ কিছুই বলছে না। সাইমন দুজনকে নিয়ে ভাবতে ভাবতে নিচে চলে আসে। মেয়ের সব কাজ শেষ করে রাদিফের জন্য কফি বানিয়ে নিয়ে গেল। ঠিক তখনই সাইমনকে দেখে বলে। স্যার, কফি আনবো? সাইমন রাদিফের পাশাপাশি বসে বলে। আনো। সাইমন রাদিফের দিকে তাকায়। রাদিফ চোখ মুখ শক্ত করে ল্যাপটপ নিয়ে বসে আছে। মিনিট দুই পরে মেয়ের সাইমনকে কফি দিয়ে চলে যায় ভেতরে। রাদিফ নিচে থেকে কোনো কথা বলছে না, চোখে মুখে রাগ স্পষ্ট। সাইমন রাদিফের দিকে তাকিয়ে বলে। কিরে, কথা বলছিস না কেন? রাদিফের কোনো উত্তর নেই। সাইমন কফিতে চুমুক দিয়ে বলে। রাহা কি বলে গেল রে? মিষ্টির নাকি বিয়ে হয়ে যাবে, তুই কি মিষ্টিকে বিয়ে করবি না? কিরে ভাই, কথা বলছিস না কেন? আমি হলে তো মিষ্টিকে এখনই তুলে নিয়ে আসতাম। রাদিফ চোখ গরম করে তাকালো সাইমনের দিকে, এরপর চিবিয়ে চিবিয়ে বলে। তোরা তো পড়ছে, তুই যা নিয়ে আয় মিষ্টিকে। আমি না করেছি? সাইমন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। আমি এতটাও খারাপ না যে এক বন্ধুর সুখ কেড়ে নিব, বুঝলি? তবে বেচারির জন্য কষ্ট হচ্ছে। আমি হলে সত্যিই ওকে ওই বাড়িতে রাখতাম না, ওর বাপের থেকে ওকে ফুস করে তুলে নিয়ে আসতাম। রাদিফ রাগে হিসিস করে বলে। শালা, এত দরদ কই থেকে আসছে তোর? এই দিলের ভিতর থেকে। তবে কি বলবো, আমার দিলেও যে শান্তি নেই। এই সর চোখের সামনে থেকে। ম্যাচে যেমনি খারাপ আর খারাপ করিস না।
মেজাজ খারাপ তো হবেই। প্রিয় মানুষের বিয়ে হবে অন্য ছেলের সাথে, মেজাজ খারাপ না হয়ে যাবে কোথায়? রাদীপ দাঁত চেপে বলে। তুই কি যাবি চোখের সামনে থেকে? রায়হান কফির মগ হাতে নিয়ে উঠে দাঁড়ালো। এরপর সিঁড়ির দিকে গিয়ে আবারও রাদীফের সাথে ফিরে এসে বলে, ভাই, একটা কথা বলবি? সত্যিই মিষ্টিকে নিয়ে না? কি কথা? রাজে বাজে কথা বলে একটা লাথি খাবি। ভাই, রাহা আর রাস ওরা দুজন কি সামনে বিয়ে করবে নাকি? রাদীপ সাইমনের দিকে তাকিয়ে বলে। ওদের বিয়ে হয়ে গিয়েছে। সাইমন কপাল কুঁচকে উঠে বলে, কি বিয়ে হয়ে গিয়েছে? কবে? অনেক আগে। সাইমনের বিশ্বাস হয়েও হয় না, আবারও প্রশ্ন করে। ভাই, সিরিয়াসলি বিয়ে হয়ে গিয়েছে? রাদীপ চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ফেলে বলে, বিয়ে হয়ে গেছে। দুজনের লোকই বিয়েটা করেছিল, আর এখন দুজনের বাচ্চা আসতে চলেছে। বিশ্বাস না হলে তুই রাহাকে জিজ্ঞেস করিস। আর এখন যদি একটা প্রশ্ন করিস তাহলে সত্যিই লাথি মেরে রুমে পাঠিয়ে দেব। সাইমন বিস্ময় ভরা চোখ নিয়ে রাদীফের দিকে তাকিয়ে রইল। ভেবেছিল রাহা আর রাজ হয়তো একসাথে থাকছে, সামনে বিয়ে করবে ভেবে। এখন শুনছে দুজনে বিয়ে করে নিয়েছে, আবার বাচ্চাও আসতে চলেছে। সাইমন এখন কি প্রতিক্রিয়া দেখাবে তা তার জানা নেই। রাহাকে ভালোবেসেছিল, এরপরে রাজের সাথে দেখে নিজেই শকড হয়ে গিয়েছিল, আর এখন যা শুনল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সাইমন চলে যাওয়ার আগে আবারও রাদীফের দিকে তাকিয়ে বলে, ভাই, তুইও যদি মিষ্টিকে লুকিয়ে বিয়ে করে রাখতি তাহলে আজকে তোর এত মেজাজ খারাপ হতো না, তাই না? রাদীফ চোখ পাকিয়ে তাকালো। সাইমন আর কিছু না বলেই চলে গেল। রাদীফ ল্যাপটপ চাপিয়ে মাথার চুল খামচে ধরল। সে চাইলেই পারত মিষ্টিকে নিয়ে আসতে, কিন্তু পরিস্থিতি তখন তেমন ছিল না। এখন মিষ্টি অন্যের হয়ে যাবে সেটাও সহ্য করার মতো নয়। তাকে কিছু একটা করতে হবে, আর এখন রাগের মাথায় কিছু করবে না, তাকে এখন ভাবতে হবে। রাদীপ তৎক্ষণাৎ উঠে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে গেল। পরদিন রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী দুজনে ড্রয়িং রুমে বসে চা খাচ্ছেন। সাইমা চৌধুরী এগিয়ে এসে রাশেদ চৌধুরীকে বলেন, মিষ্টির বিয়ের ডেট তো তাড়াতাড়ি ঠিকই করবে। এই ব্যাপারে রাজকে একবার জানালে হতো না? রাশেদ চৌধুরী ঠান্ডা গলায় বলেন, জানাতে তো হবে। তাহলে জানাও, ওরও তো জানার অধিকার আছে। জানাবো, কিন্তু তোমার ছেলে কই? কই মানে? তোমার ছেলে যে ফ্ল্যাটে উঠেছিল সেখানে এখন সে নেই। খোঁজ নিয়েছি। নেই মানে? কবে থেকে নেই? কয়েকদিন ধরে আমি জানতে পেরেছি কালকে। এরপরে অনেক জায়গায় খোঁজ লাগিয়েছি, কিন্তু তোমার ছেলে কোনো খবর পায়নি। সাইমা চৌধুরীর কপালে চিন্তার ভাঁজ পড়ল। থতমত গলায় বলে ওঠেন, তাহলে ছেলেটা গেল কোথায়? রাশেদ চৌধুরী বলেন, ক্যাটার বলল নিজে থেকে নাকি চলে গিয়েছে। আজ ফোন দিয়ে ওর সাথে কথা বলবো, আর একটা না একটা বিহিত আজ করবই। এভাবে চলতে দিলে তো হবে না। এক এক ছেলে মেয়ে এক এক জায়গায় নিজেদের ইচ্ছে মতো গিয়ে থাকবে, আমাদের কিছু করতে হবে। এ শুনে রুবেল চৌধুরী কেমন একটা দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালেন। মনে মনে অনেক কথা আসছে, তবে এখন চুপচাপ থাকতেই চান। তিনি সময়ের অপেক্ষায় আছেন, ঠিক সময় মতো কথাগুলো বলবেন। রুবেল চৌধুরী চায়ের কাপ রেখে উঠে চলে গেলেন উপরে। নিজের রুমে এসে বিছানা থেকে ফোনটা নিয়ে রাদীফের নাম্বারে কল দিলেন। রাদীপ দুপুরে লাঞ্চ টাইমে ফ্রি হয়ে বসেছিল, ফোন স্ক্রল করছিল। পাশেই আবার সাইমন বসেছিল। রুবেল চৌধুরী তখন কল দিলেন রাদীফের ফোনে। অনেকদিন পরে বাবার নাম্বার থেকে কল আসায় রাদীফ অবাক হলো বইকি। সাইমন আর চোখে তাকিয়েছে রাদীফের দিকে, তাকিয়ে বলে, তোর ফোন বাজছে, ধরছিস না কেন? বাবা ফোন করছে। ধর, দেখ কি বলে। নিশ্চয় মিষ্টির বিয়ে নিয়ে কথা বলবে। রাদীফ সাইমনের কথাটা শুনেও না শোনার ভান করে কল রিসিভ করলো। হ্যালো বাবা, ভালো আছো? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। মা কেমন আছে? ভালো আছি। কি করছে? কিছু না, অফিসে লাঞ্চ টাইমে চলছে, তাই বসে আছি। খেয়েছো কিছু? না। কেন? খেতে ইচ্ছে করছে না। তুমি খেয়েছো? শোনো, তার জন্য কল দিয়েছি। বলো। তোমাকে একবার দেশে আসতে হবে। রাদীফ কপালে ভাঁজ এনে বলে, কেন? রুবেল চৌধুরী গম্ভীর গলায় বলেন, মিষ্টির বিয়ে তাই। একথা শুনতেই রাদীফ রেগে যায়। সবার সাথে সাথে তার বাবাও এখন বিয়ের দাওয়াত খেতে যেতে বলছে। সে কি জানে না তার ছেলে মিষ্টিকে ভালোবাসে? রাদীফ বলে, বাবা, তুমি কি আমাকে বিয়ের দাওয়াত খেতে দেশে যেতে বলছো? বলছি। বাড়ির মেয়ের বিয়ে, তোমাকে আসতে হবে। বাবা, তুমি সব জেনুর বিয়েতে আমাকে কি করে যেতে বলছো? রুবেল চৌধুরী বাঁকা হেসে বলেন, বোকা ছেলে সবসময় রাগ করে। তোমাকে বিয়ে খেতে আসতে বলছে কে? অন্য কিছু করতে আসবে। রাদীপ বাবার কথা শুনে চুপ রইল।
এরপরে কথা বলতে বলতে সাইমনের পাশ থেকে উঠে অন্য পাশে চলে যায়। রাহা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসতেই চোখে পড়ল বিছানায় পড়ে থাকা কিছু শপিং এর দিকে। রাজ বেলকনির থেকে এ রুমে ঢুকলো। রাহা বিছানায় বসে শপিং ব্যাগগুলো একে একে করলো। ছোট ছোট বাচ্চাদের ড্রেস দেখে রাহা হেসে উঠে বলে, কি কিউট কিউট জামা কাপড়। রাজ রাহার মুখোমুখি বসে বলে, পছন্দ হয়েছে? খুব। তবে বাবুদের জন্য জামা কাপড় কিনে এনেছো, আমার জন্য কিছু কিনে আনোনি কেন? রাজ হেসে বলে, তুমি তো সবগুলো ব্যাগ খুলেই দেখোনি। রাহা অন্য একটি ব্যাগ খুলে দেখলো শাড়ি, যা দেখে রাহা হেসেই বলে ওঠে, এখন তো শাড়ি পরতে পারবো না। দুজনের কথার মাঝে মেয়ের এসে নক করে। রাহা ভিতরে আছো? হ্যাঁ। রাজ উঠে চলে যায় ওয়াশরুমে। রাহা ড্রেসগুলো রেখে দরজার কাছে গিয়ে বলে, কিছু বলবেন? রাদীপ স্যার এসেছেন, উনি আপনাকে ডাকছেন। ওহ, আপনি যান, আমি আসছি। মিষ্টির বাড়িতে বসে মন টিকছিল না, তাই বিকেলবেলা একটা বান্ধবীর সাথে শপিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রেডি হচ্ছিল আর বান্ধবীকে মেসেজ দিচ্ছিল, ঠিক তখন রুবেল চৌধুরী এসে মিষ্টির রুমে নক করলেন। মিষ্টি ফোন রেখে বলে, হ্যাঁ ছোট আব্বু, রুমে এসো। রুবেল চৌধুরী রুমে ঢোকেন। মিষ্টিকে রেডি হতে দেখে বলেন, কোথাও যাচ্ছ? হ্যাঁ, একটু বান্ধবীর সাথে শপিংয়ে যাব। ওহ, বেশি সময় লাগবে কি? না ছোট আব্বু, বেশি সময় লাগবে না। রুবেল চৌধুরী শ্বাস ছেড়ে বলেন, দেরি করো না, এখন আর বাইরে থাকা ভালো দেখাবে না। মিষ্টির মনটা খারাপ হয়ে গেল, সাথে সাথে চোখ নামিয়ে নিল। রুবেল চৌধুরী বলেন, কালকে বিয়ের দিন তারিখ ঠিক করা হবে, ওনারা কিছু লোক নিয়ে আসতে পারেন এখানে, তুমি কোথাও যেও না কালকে। মিষ্টি নিচু স্বরে বলে, ঠিক আছে। রুবেল চৌধুরী চলে গেলেন। মিষ্টিও রুম থেকে বেরিয়ে হাঁটা দিল। হঠাৎ তার ছোট আব্বুর আচরণ বুঝে উঠতে পারছে না। কিছু তো ব্যাপার আছেই, না হলে তার ছোট আব্বুর সাথে যাওয়ার কথা তো নয়। তবে কি বিয়ে ঠিক হয়েছে বলে সাথে সাথেই যাবে, নাকি কিছু বলতে চায়? মিষ্টি ভাবতে ভাবতে বাড়ির বাইরে এসে পড়ে। তার ছোট আব্বু গাড়ির চাবি নিয়ে আসে। ড্রাইভার এগিয়ে আসতে নিলে রুবেল চৌধুরী না করেন, বলেন তিনি নিজেই ড্রাইভ করবেন। রুবেল চৌধুরী ড্রাইভিং সিটে বসে উঠলেন। পাশের সিটে মিষ্টি উঠে বসলো। রুবেল চৌধুরী নিজের ড্রাইভ করে বাড়ির গেট ছাড়িয়ে গেলেন। মিষ্টি অনেকক্ষণ চুপচাপ থাকার পরে বলে ওঠে, ছোট আব্বু, তুমি তো ড্রাইভার নিয়েও আসতে পারতে। মিষ্টি, ড্রাইভার নিয়ে আসিনি, তোমার সাথে কিছু কথা বলার আছে। কি কথা ছোট আব্বু? রুবেল চৌধুরী গম্ভীর গলায় বলেন, তুমি কি আমাদের খুশির জন্য বিয়েতে রাজি হয়েছো? ছোট আব্বু, আমি কি করে না করব? তোমরা সবাই এতে খুশি, আর না করার কোনো কারণই তো নেই এখানে। এই রুবেল চৌধুরী চুপ রইলেন। অনেকক্ষণ পরে থমথমে গলায় বলেন, তোমার বাবার বড্ড অহংকার। মিষ্টি তড়িৎ চোখে তাকালো রুবেল চৌধুরীর দিকে। তিনি মুখ গম্ভীর রেখেই বলেন, শুধু ভাই বলে সব দিন ও চুপচাপ আছে, কেন জানো? কেন ছোট আব্বু? যাতে তোমরা ভালো থাকো। চাইলেও ঝামেলা করতে পারতাম, কিন্তু দেখো, আগে আমার ছেলে মেয়ে দুটো আলাদা হয়ে গেছে, ওরাই কাছে নেই, তাহলে আমি আর কি বলবো তোমার বাবাকে? মিষ্টি ভাবুক গলায় বলে, ছোট আব্বু, তুমি সব জানো, হুম, তবুও তুমি কিছুই বলনি বাবাকে। বলবো, একটু ধৈর্য ধরো। রুবেল চৌধুরী হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি থামালেন। পাশের একটা দোকান আছে। তিনি গাড়ির থেকে নামতে নামতেই বলেন, মিষ্টি, তুমি বসো, আমার এই দোকানে একটু কাজ আছে, 15 মিনিটের মতো লাগবে, আমি আসছি। যাও। রুবেল চৌধুরী চলে গেলেন। মিষ্টি নিজের ফোন বের করে বান্ধবীকে মেসেজ দিতে থাকলো। এমন সময় রুবেল চৌধুরীর ফোন বেজে ওঠে। তিনি ফোনটা ডেস্কে রেখে গিয়েছেন। প্রথমবার কল বাজলো, মিষ্টি ইচ্ছে করেই ধরল না, মনে করেছে আর কল আসবে না। কিন্তু এরপরে আবারও কল বেজে উঠল। মিষ্টি নিজের ফোন হাতে রেখেই বাড়িয়ে তার ছোট আব্বুর ফোনটা নিল। ফোনের স্ক্রিনে তাকিয়ে রাদিফের নামটা দেখতেই বুকের ভিতরে ছ্যাদ করে উঠল। মিষ্টি ফোনটা রেখে দিল। রাদিফের সাথে কথা হয় না অনেক দিন। এখন হুট করে ফোন রিসিভ করেই বা কী কথা বলবে, তাই না ধরাই ভালো। ফোন অনবরত বেজেই যাচ্ছে। মিষ্টি গাড়ির থেকে নামার সিদ্ধান্ত নিল। এমন সময় রুবেল চৌধুরী মিষ্টির দরজার সামনে এসে দাঁড়ালেন। মিষ্টি যেই বলতে যাবে ছোট আব্বু ফোন এসেছে, কিন্তু তার আগেই রুবেল চৌধুরী বলেন, মিষ্টি, তুমি আর একটু বসো, কাজটা হতে আরও কিছুক্ষণ সময় লাগবে। মিষ্টিকে কিছু বলার সুযোগ না দিয়ে তিনি চলে গেলেন। আর ফোনটা বেজে চলেছে তো চলেছেই। মিষ্টি বিড়বিড় করে বলে, কল যখন কেউ ধরছে না তাহলে তো পরে করলেই হয়। এতবার কল করার কোনো মানে আছে? মানুষ তো নিজে থেকে বোঝে, তুমি আর বুঝলে না, শুধু ওই যে একটাই কাজ, রাগ করা। মিনিট 5 এভাবেই গেল। ফোন আসছেই। মিষ্টি একবার মনে মনে ভাবলো, রাদিফ এতবার
যখন কল দিচ্ছে কোনো আর্জেন্ট কিছু হয়েছে কি? রাদিফ যেই লোক, সে তো দরকার ছাড়া একবারও কল করবে না, আর এখন কতবার কল দিচ্ছে, নিশ্চয়ই আর্জেন্ট কিছুই। মিষ্টি কাপা হাতে ফোনটা নিয়ে রিসিভ করে। আগেই কোনো কথা বলে না, রাদিফের কথার অপেক্ষায় থাকে। ওপাশ থেকে তো রাদিফের মেজাজ তিরিক্ষিতে উঠে আছে। রাদিফ চোয়াল শক্ত করে বলে ওঠে। ফোন ধরছিল না কেন? মিষ্টির সাথে সাথে নাক মুখ কুঁচকে উঠে মনে মনে বলে, ছি, নিজের বাবাকে তুই করে বলে। রাদিফ ওপাশ থেকে ধমকে উঠে বলে, একটা থাপ্পড় দিয়ে চুপ থেকে বের করব। এত এগো হয়ে গিয়েছে এখনই? কখন থেকে ফোন দিয়ে যাচ্ছে? কারণ জানি ফোনের শব্দ। মিষ্টি এটাই বুঝতে পারছে না রাদিফ কথাগুলো কাকে বলছে, মিষ্টিকে বলছে, কিন্তু মিষ্টি যেখানে সেটা রাদিফ কি করে জানবে? মিষ্টি কথাগুলো মনে মনেই আওড়ালো। ফোনের ওপাশে থাকা রাদিফ মিষ্টির কোনো উত্তর না পেয়ে রাগে রিরি করছে, তাতে দাঁত চেপে বলে, কি নিজের বাপের মতো হয়েছিস? বুঝে না বুঝের ভান ধরে থাকবি? যদি এখন সামনে থাকতি না তাহলে মেরে তক্তা বানাতাম। এই শুনে মিষ্টির চোখ বড় বড় করে তাকালো। এখন বুঝতে পারছে কথাগুলো তাকেই বলেছে। মিষ্টি এখন কথা বলবে নাকি চুপি থাকবে এই নিয়ে দোটানায় পড়ে গেল। রাদিফ ওপাশ থেকে আগের নেই বলে, হে বেয়াদব, ভাত খাস না? কথা বের হয় না মুখ দিয়ে? মিষ্টি আবার চুপ থাকে না, আমতা আমতা করে বলে। মানে কি বলছো? রাদিফ চিপিয়ে চিপিয়ে বলে। তোর বাপকে বিয়ে দেব। মিষ্টির সাথে সাথে বলে। দেখো, আজে বাজে কথা বলবে না। রাদিফ থমকে ওঠে। চুপ, আজেবাজে কথা ঠিকই শুনেছিস। আর ফোনের শব্দ শুনতে পাসনি? শুনেছি। তাহলে ধরিসনি কেন? বাবু তো এখান থেকে চলে গিয়েছে, তোরা নাকামি করে বসেছিলি কেন? মিষ্টি কপাল কুঁচকে বলে। তার মানে তুমি জানতে আমি এখন ফোনের কাছে আছি? রাদিফ এই প্রশ্নের কোনো উত্তর দেয় না, কথা ঘুরিয়ে বলে। তোর বিয়ে কবে? মিষ্টি নিচু গলায় বলে। ডেট ঠিক করেনি, কালকে করবে। রাদিফ মিষ্টির মন বুঝতে বলে। ছেলে তো তাহলে তোর পছন্দ হয়েছে? মিষ্টি কথা বলার ভাষা হারিয়ে ফেলে, চোখ বেয়ে আপনা আপনি জল পড়তে থাকে। রাদিফের সাথে কথা বলার সময়ও অনেক আশা নিয়েছিল, হয়তো রাদিফ ওকে বিয়েটা করতে না করবে, নয়তো অন্য কিছু বলবে, কিন্তু এখন রাদিফই বলছে ছেলে তো তোর পছন্দ হয়েছে। মিষ্টি এক হাতে চোখ মুখ মুছে ছোট করে বলে। হুম। রাদিফ তপ্ত শ্বাস ফেলে বলে। ছেলের সাথে কথা বলিস? রাতে একবার কল দিয়েছিল, এরপরে আর কথা হয়নি। রাদিফ ঠোঁট কামড়ে রাগ সামনে বলে। তোর ফোন কই? আমার কাছেই। কেন? ফোনটা বাবার কাছে দিবি। কিন্তু কেন? তোকে দিতে বলেছি, তুই দিবি, এত প্রশ্ন করিস কেন? কিন্তু ফোন ছোট আব্বুকে দিব। ছোট আব্বু আমার ফোন নিয়ে কি করবে? পুজো করবে। মিষ্টি প্রশ্ন করে। পুজো করে আবার কখন দিবে? রাদিফ রেগে গিয়ে বলে। তুই ফোন দিয়ে কী করবি? নতুন জামার সাথে কথা বলবি? মানে ফুর্তি যাচ্ছে? আমি যখন বলেছি ফোন বাবার কাছে দিবি, তাহলে ফোন বাবার কাছেই দিবি। মিষ্টি গলার কণ্ঠ খাদে নামিয়ে বলে। ঠিক আছে, ছোট আব্বু আসলেই দিয়ে দিব। আর শোন, বলো। এরপরে বাবার ফোনটা যদি তোকে দেয় তাহলে মনে করবি আমি কল দিয়েছি। আজকের মতো আমার ন্যাকামি নিয়ে বসে থাকলে চাপার দাঁত একটাও থাকবে না। মিষ্টি শুকনো ঢোক গিলে বলে। ধরবো। মাথায় রাখিস, রাখছি এখন। ঠিক আছে। রাদিফ কল কেটে দিয়ে বিছানায় ফোনটা ছুঁড়ে মারল। কি যে রাগ উঠছে বলার বাইরে। রাহা ভয়ে ভয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলে ওঠে। ভাইয়া এইভাবে না বকলেও পারতে। রাদিফ দুহাত নিজের কোমরে রেখে তপ্ত শ্বাস ফেলে বলে। সাপোর্ট করবি না একদম, ওর শাস্তি এটা। আমি জোর জন্য কষ্ট করে দূরে রইলাম, সেটা দেখলো না, পরের খুশির জন্য বিয়ে করতে গিয়েছে। আমাকে তাহলে একবার বল, তুমি কিছু করো, আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না। না, তা বলবেন না মিস্টার রানী। উনি সবার খুশিতে নিজেও বিয়ে করতে চাইছে। নিজে কষ্টে মরবে তবু স্বীকার করবে না। শুধু একবার এই বাপ মেয়েকে হাতের কাছে পায়, দুটোটি খবর আছে। রাহা উঠে দাঁড়িয়ে বলে। এখন শান্ত হয়ে বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। মিষ্টি ফোনটা হাতে নিয়ে মন খারাপ করে বসে আছে। এর একটু পরে রুবেল চৌধুরী এসে গাড়িতে বসলেন। তিনি সিট বেল্ট লাগাতে লাগাতে মিষ্টিকে বলেন। কি হয়েছে? মনটা খারাপ মনে হচ্ছে। মিষ্টির সাথে সাথে বলে দেয়। তোমার ফোনে রাদিফ কল দিয়েছিল, আমি ধরেছিলাম। আমার সাথে ভালো করে কথা বলেনি, আমাকে বকেছে। রুবেল চৌধুরী চমকালেন না, বরং তিনি আগেই জানতেন পরিকল্পনাটা পুরোটা রাদিফেরই ছিল। তিনি না জানার ভান করিয়ে বলেন। রাফিদ বকেছে, থাক সারো ওর কথা, কত শত কাজ করে হয়তো মাথা ঠিক ছিল না। মিষ্টি রুবেল চৌধুরীর দিকে দুটো ফোন এগিয়ে দিয়ে বলে। এই নাও ফোন। দুটো কেন? শুধু আমার ফোন দাও। না, ছোট আব্বু, আমার ফোনও নাও। তোমার ফোন নিয়ে আমি কি করব? জানি না ছোট আব্বু, তুমি রাখো।
রুবেল চৌধুরী দুটো ফোনই নিয়ে ডেস্কে রাখেন। মিষ্টি কেন তার ফোন দিয়ে দিচ্ছে এটাও বুঝতে পারছে না। মিষ্টি বলে, ছোট আব্বু বাড়িতে চলো। রুবেল চৌধুরী বলেন, বাড়িতে যাবে, কিন্তু তুমি না বললে বান্ধবীর সাথে শপিংয়ে যাবে? ওকে না করে দিয়েছি, তুমি বাড়ির দিকে চলো। রুবেল চৌধুরী এবার বেশ চিন্তায় পড়ে গেলেন। রাদিফ মনে হয় মিষ্টিকে একটু বেশিই বকেছে। না হয় মেয়েটা এমন শপিং রেখে বাড়িতে যাবে কেন? সন্ধ্যার আগে রুবেল চৌধুরী মিষ্টিকে নিয়ে বাড়িতে ফিরলেন। মিষ্টি রুমে চলে গেল। রুবেল চৌধুরী সোফায় বসলেন। তাকে দেখে কিচেন থেকে রুমানা চৌধুরী এগিয়ে এসে বলেন, রাজের বাবা অফিসের থেকে আসার পর থেকে তোমাকে খুঁজছে। রুবেল চৌধুরী ঠান্ডা গলায় বলেন। চা নিয়ে এসো। রুমানা চৌধুরী অবাক হয়ে বলেন, আমি বললাম রাজের বাবা তোমাকে খুঁজছে আর তুমি বলছো চা নিয়ে আসো? তুমি তো ওনার সাথে কথা বলতে যেতে পারতে। রুবেল চৌধুরী আগের মতো করেই বলেন। আগে চা নিয়ে এসো। রুমানা চৌধুরী কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেলেন। রুবেল চৌধুরী আয়েসি ভঙ্গিতে বসে নিজের ফোন বের করলেন। রুমানা চৌধুরী চা নিয়ে এলেন। রুবেল চৌধুরী চাতে চুমুক দিয়ে রুমানা চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, তুমি সব কিছু নিয়ে এত বেশি চিন্তা করো কেন বলো তো? এই দেখো, আমি এখন এত চিন্তা করি না। আর চিন্তা করে কি করব? ভাগ্যের চাকা কি ঘোরাতে পারবো? না, একদম পারবো না। রুমানা চৌধুরী যত শুনছেন ততই অবাক হচ্ছেন। হঠাৎ তার হলো কি এটাই ভেবে পাচ্ছেন না। সবসময় তো চুপচাপই থাকেন, আজ হঠাৎ এমন কথা বলছেন যার মানে খুঁজে পাচ্ছে না। রাশেদ চৌধুরী নিজে নেমে আসলেন। তাকে দেখে রুবেল চৌধুরী কোনো প্রতিক্রিয়া দেখালেন না। যেমন বসে চা খাচ্ছিলেন ঠিক তেমনই বসে রইলেন। রাশেদ চৌধুরী রুবেল চৌধুরীর সামনাসামনি বসে বলেন, কোথায় গিয়েছিলি? রুবেল চৌধুরী ঠান্ডা গলায় বলেন, মিষ্টি শপিংয়ে যেতে চেয়েছিল, তাই ভাবলাম মেয়েটাকে আজ নিয়ে যাই। বিয়ে হয়ে গেলে তো আর এই মেয়েটাকে কাছেই পাবো না। রাশেদ চৌধুরী চিন্তিত গলায় বলেন, রাশেদ, আজ অফিসে যাসনি? জানিস কি হয়েছে? রুবেল চৌধুরী চায়ের কাপ রেখে ভাইয়ের দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে? হুট করে আমাদের সব প্রজেক্ট ক্যান্সেল করে দিয়েছে। কি বলছো ভাই? আজ একসাথে আমাদের সব বিজনেস পার্টনাররা নিজেদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির ডিলগুলো ক্যান্সেল করেছে। রুবেল চৌধুরী কপালে ভাঁজ এনে বলেন, হঠাৎ করে সবার ক্যান্সেল করার কারণ কি? কারণটা তো জানা যাচ্ছে না। তোমার জানা মতে কোম্পানিতে কিছু হয়েছে কি? না, সব ঠিকই ছিল। দুপুরে একসাথে সবাই জানালো কেউই একসাথে কাজ করতে চায় না। রুবেল চৌধুরী ভাবুক গলায় বলেন, তাহলে তো বেশ চিন্তার বিষয়। কি করবো এখন আমরা? মাথায় কিছু ঢুকছে না। সবাই এভাবে পাশে থেকে চলে গেলে একা একা কি করে বিজনেস করব? আর চলে যাওয়া কারণেই বা কি? ভাই শান্ত হও, মাথা গরম করা ঠিক হবে না। এখন মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। কি করে মাথা ঠান্ডা করি বল? রুমানা চৌধুরী একটু দূরে থেকে ভালো করে রুবেল চৌধুরীকে পরখ করলেন। তার এমন ঠান্ডা থাকা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। নিজেদের কোম্পানির এমন দশা শুনেও নিজেও কেমন শান্ত রয়েছে, আর কি করেই বা নিজের ভাইকে শান্ত হতে বলছে। তৎক্ষণাৎ রুবেল চৌধুরী উঠে চলে গেলেন। রাশেদ চৌধুরী চিন্তিত হয়ে বসে রইলেন। জাপানে তখন সন্ধ্যা। রাজকে নিয়ে বাইরে গিয়েছে। রাজ এখানে আসার পর থেকে ওকে কোথাও ঘোরানো না বা কোথাও নিয়ে যায়নি রাদিফ। আজকে অফিস থেকে দুপুরেই বাড়িতে ফিরে এসেছিল। সন্ধ্যার সময় ফ্রি হলো রাদিফ, তাই রাজকে নিয়ে বের হয়েছে। রাহা বাড়িতে একাই রয়েছে। মেয়েড গিয়েছে কিছু জিনিস কিনতে শপে। রাহা ভাইয়ের কথা মতো মেইন দরজা লাগিয়ে দিয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। নিজে নিজেই বোর হচ্ছিল। এর একটু পরেই বাড়ির কলিং বেল বেজে ওঠে। রাহা উঠে দাঁড়ায়, মনে করে মেয়েড হয়তো বা তার ভাই এসেছে, আর নয়তো সাইমন অফিস থেকে ফিরে এসেছে। রাহা মেইন দরজা খুলে দিয়ে দাঁড়ায়। সামনে থাকা ব্যাগটিকে দেখতেই অবাক হয়ে যায়। যারা এসেছে, কিন্তু যারা কেন এখানে এসেছে? তার ভাইকে দেখতে। কিন্তু তার ভাই তো সুস্থ হয়েছে, তাহলে যারা আবার এসেছে কেন? রাহা কথাগুলো ভাবতে ভাবতেই যারার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে, ভালো আছেন? যারা হালকা হেসে বলে, আপনি কেমন আছেন? ভালো। বাইরে কেন, ভেতরে আসুন না। যারা ধীর পায়ে রাহার সাথে ভেতরে ঢুকলো। রাহা যারাকে সোফায় বসতে বলে। যারা বসতে বসতেই আশেপাশে তাকায়, তার দুটো চোখ অন্য কাউকে খুঁজছে।
রাহা জারাকে বসিয়ে কিচেনের দিকে চলে আসে, কফি বানায়, সাথে হালকা কিছু খাবারও ট্রেতে নিয়ে ড্রয়িং রুমে ফিরে আসে। ট্রেটি টেবিলে রেখে কফিটা জারার সামনে এগিয়ে দেয়। এরপরে পাশের সোফায় বসে যারা খানিকটা ইতস্ত গলায় বলে, আচ্ছা, আপনার ভাই মানে রাদীপ, সে কোথায়? বাড়িতে আছে? না ভাইয়া বাড়িতে নেই। কোথায় গিয়েছে? ভাইয়া একটু ঘুরতে গিয়েছে। ও, উনি সুস্থ হয়েছে? এই শুনে রাহা মনে মনে বলে, এই মেয়ে বলে কি সুস্থ হয়ে হেঁটে চলে বেড়াচ্ছে, আর এখন বলছে উনি কি সুস্থ হয়েছে? রাহা হালকা হেসে বলে, সুস্থ হয়েছে। যাক, ভালোই হয়েছে, অনেক টেনশনে ছিলাম। ওহ, রাহা কৌতূহলবশত প্রশ্ন করে, আচ্ছা আপনার কি বিয়ে হয়েছে? যারা হেসে মাথা নাড়িয়ে বলে, না না, আমার বিয়ে হয়নি, আমি এখানে পড়তে এসেছি, আর আমার ফ্যামিলিও এখানে থাকে। ওহ, প্লিজ কফিটা খান। শুধু আমার জন্য এনেছেন? আপনি খাবেন না? রাহা হেসে বলে, না, আমি কফি খাই না। ও, রাহা জারার কথার মাঝে সাইমন ঢুকে বাড়ির ভেতরে। সাইমন এগিয়ে আসতে আসতে রাহার সাথে জারাকে কথা বলতে দেখে দাঁড়িয়ে যায়। মনে মনে ভাবতে থাকে, এই মেয়ে আজ আবার এসেছে কেন? যারা সাইমনকে দেখে উঠে দাঁড়িয়ে বলে, ভালো আছেন? সাইমন গম্ভীর গলায় বলে, আপনি হঠাৎ এখানে? পাশের থেকে রাহা সাইমনকে বলে, আসলে উনি ভাইয়াকে দেখতে এসেছে। সাইমন কপাল কুঁচকে মনে মনে বলে, একজনকে কয়বার দেখা লাগে? নিশ্চয়ই এই মেয়ের মাঝে কোনো ঘাবলা আসছে। সাইমন সিঁড়ির দিকে যেতে যেতে বলে, আমি রাদীপকে কল দিয়ে আসতে বলছি। রাহা বলে, ঠিক আছে। সাইমন চলে যায়। যারা রাহার দিকে তাকিয়ে বলে, এই ছেলেটা মানে উনি কি হয় আপনার? উনি আমার ভাইয়ের বন্ধু, আমার ভাইয়ের মতোই। ও, এর একটু পরেই সাইমন উপর থেকে হাই তুলে রাহাকে ডেকে বলে, রাহা, হ্যাঁ ভাইয়া বলুন। উপরে এসো তো। আসছি। রাহা জারার দিকে তাকিয়ে হেসে বলে, আপনি বসুন, আমি শুনে আসছি। যান। রাহা সিঁড়ি বেয়ে উপরে চলে এলো। সাইমন নিজের রুমের বিছানায় বসেছিল। রাহা এসে বলে, ভাইয়া বলুন। সাইমন উঠে দাঁড়িয়ে ভাবুক গলায় বলে, রাহা, যারার ব্যাপারে কেমন একটা লাগছে না? আমারও কেমন যেন লাগছে। একবার তো ভাইয়াকে দেখেই গেল, আবার এসেছে ভাইয়াকে দেখতে। সাইমন মাথা দুলাতে দুলাতে বলে, না না, বলো যে রোগী দেখতে। তবে আপনি কেন ডাকলেন সেটা বলুন। আমি ডেকেছি এই নিয়ে তোমার সাথে কথা বলতে। আমার সাথে কথা না বলে ভাইয়াকে কল দিন। সাইমন দরজার কাছে গিয়ে উকি দিয়ে এসে রাহাকে বলে, সাইমন, শোনো রাহা, এখন রাদীপকে যারার আসার কথা জানাবো না। রাহা কপালে ভাঁজ এনে বলে, কেন? শোনো, আমি বলি, রাদীপের এখন মন মেজাজ ভালো নেই। মিষ্টিকে নিয়ে কি চিন্তায় আছে জানোই তো। আর এই মেয়ে ওর সাথে দেখা করতে এসেছে। মেয়েটার কথা শুনেই বোঝা যাচ্ছে নিশ্চয় রাদীপকে ভালোবাসে। ভাইয়া, আমিও এটাই ভেবেছি। তাহলে এখন কি করবে? রাহা সাইমনের দিকে তাকিয়ে বলে, কি করব? এই মেয়েকে এখন কিছু একটা বলে চলে যেতে বলো। বলো যে রাদীপের আসতে লেট হবে। আমি একা বলবো, আপনিও সাথে আসুন। চলো। সাইমন রাহার সাথে রুম থেকে বেরিয়ে যায়। সিঁড়ির কাছে এসে সাইমন রাহাকে বলে, রাহা, তুমিও আমার সাথে থেকে সাথে সাথে তাল মেলাবে। রাহা মাথা নাড়িয়ে বলে। সাইমন আর রাহা নিচে নেমে আসছে। সাইমন হেসে হেসে যারার দিকে তাকিয়ে বলে, আসলে রাদীপকে কল দিয়েছি আপনার কথা জানিয়েও, কিন্তু ওর আসতে লেট হবে অনেক, বলতে গেলে 2-3 ঘন্টা। যারা চিন্তিত গলায় বলে, এত লেট? আমার তো এতক্ষণ সময় নেই। রাহা হেসে হেসে বলে, সময় নেই, তবে থেকে যান। মানে বলছিলাম ভাইয়ার আসতে তো অনেক লেট হবে, তাই থেকে যান আজকে এখানেই। এ শুনতেই সাইমন রাহার দিকে তাকায়। যারা রাহার কাছে এসে দাঁড়ায়, রাহাকে ধরে বলে, অন্য একদিন এসে থাকবো। ওনার যখন আজকে লেট হবে আসতে, তাহলে আর বসে থাকতে চাই না। উনি আসলে আমার কথাটা বলবেন প্লিজ। বলবো। তাহলে আজ আসি। যারা রাহা আর সাইমনের থেকে বিদায় নিয়ে চলে যায়। যারা চলে যেতেই সাইমন বলে, রাহা, তুমি কিন্তু রাদীপকে বলবে না ওর কথা। ঠিক আছে, বলবো না, শুধু আপনি আর আমিই জানবো। এখন যান,
ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়ছি। তুমি খাবার বাড়বে, মেড কোথায়? উনি শপে গিয়েছেন, এখন আপনি যান। যাচ্ছি। সাইমন সিঁড়ির কাছে গিয়ে আবার রাহার কাছে ফিরে আসে, এরপর বলে, রাহা, রাজ আসলে তুমি ওকে নিয়ে আমার কাছে এসো, কেন? কথা আছে। ঠিক আছে। রাত 8টার দিকে রাদীপ আর রাজ বাড়িতে এলো। দুজনে ফিরে যে যার রুমে গেল। রাজ রুমে এসে দেখতে পায় রাহা বেলকুনিতে দাঁড়িয়ে আছে। রাজ চুপি চুপি রাহাকে পেছন থেকে জড়িয়ে ধরে, রাহার ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। রাহা আচমকা রাজের উপস্থিতিতে খানিকটা কেঁপেই ওঠে। রাজ আলতো করে হাত রাখে রাহার পেটে। রাহা মুচকি হাসে। রাজ নেশানো কণ্ঠে বলে, অনেক জায়গায় ঘুরে আসলাম, নতুন জায়গা দেখলাম, সাথে নতুন নতুন মানুষ দেখলাম, তবে জানো কোথাও এমন শান্তি পাইনি। রাহা পেছনে ফিরে রাজকে জড়িয়ে ধরে। রাজ হাতের বাঁধন শক্ত করে রাহাকে জড়িয়ে ধরে রইল। রাহা কপালের ঠোঁট ছুঁয়ে বলে, অনেক ভালোবাসি তোমায়। রাহা দুষ্টু হেসে বলে, আমাকে না বাবুকে? দুজনকেই। রাজ রাহাকে ছাড়িয়ে মুখোমুখি করে ধরে বলে, দেশে ফিরে যাবে? রাহা চোখ নামিয়ে বলে, সময় হয়নি। রাজ গভীর গলায় বলে, জানি সময় হয়নি। আমি, তুমি, রাদীপ, এই তিনজনেই আছি বাবার একটা কথার অপেক্ষায়। বাবা যদি একবার বলতো যে তোরা ফিরে আয়, আমরা শুধু এই একটা কথার অপেক্ষায় আছি। এই বাবাকেই বা কে বোঝাবে বলো? মিষ্টির জন্য কষ্ট হচ্ছে, ভাই হয়ে ওর পাশে থাকতে পারছি না। রাহা বলে, তুমি চিন্তা করছো কেন? তুমি এত কিছু দেখতেও বুঝতে পারছো না? ভাইয়া মিষ্টিকে অন্য কোথাও বিয়ে হতে দিবে না। রাদীপও শুধু কষ্টই পেয়ে যাচ্ছে এভাবে, আর ওকে দেখতেও ভালো লাগছে না। আল্লাহ ওদের একসাথে করে দিক। রাজ কথা বলতে বলতেই রাহাকে নিয়ে রুমে চলে আসে। রাহা বিছানায় বসে। রাজ বেলকুনি দরজা লাগিয়ে দিয়ে পানি খেয়ে রাহার পাশে বসে। যারা যে এসেছিল সেটা রাহা রাজকে জানায়। পরের দিন মিষ্টির বিয়ের দিন তারিখ ঠিক করা হলো, আগামী শুক্রবারই। ওদের হাতে রয়েছে 4 দিন। রাশেদ চৌধুরী এখন নিজের কোম্পানি নিয়ে ঝামেলার মধ্যে আছেন, তাই বিয়েটা নিয়ে অনুষ্ঠান পরে করবেন। রাশেদ চৌধুরীর খুব কাছের বন্ধু সোহেল শিকদার। সোহেল শিকদারের একমাত্র ছেলে তুহিন শিকদার। পড়াশোনা শেষ করে বাবার কোম্পানির পুরো দায়িত্বটাই তার উপরে। তুহিনের সাথেই মিষ্টির বিয়ে ঠিক হয়েছে। তুহিন 2 দিন ধরে মিষ্টিকে কল দিচ্ছে, মেসেজ দিচ্ছে। মিষ্টির কোনো উত্তর নেই। বেশ চিন্তিত হয়ে পড়ল। অনেক ভাবাভাবির পরে মিষ্টির মায়ের নাম্বারে কল দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আন্টি? ভালো। কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আমি তুহিন। আসলে মিষ্টিকে কল দিচ্ছি, ও ধরছে না। ওর সাথে কথা বলতে চাই। ও, তুমি একটু লাইনে থাকো, আমি নিয়ে দিচ্ছি। সাইমা চৌধুরী নিজের রুম থেকে বেরিয়ে মিষ্টির রুমে এলেন। মিষ্টি উবু হয়ে শুয়েছিল। সাইমা চৌধুরী মিষ্টিকে পেছন থেকে ডাক দিয়ে ফোন এগিয়ে দিয়ে বলেন, এই নে কথা বল। মিষ্টি উঠে বসে বলে, কি কথা বলবো? কে ফোন দিয়েছে? তুহিন। মিষ্টি মাথা দিয়ে না করতে থাকে। সাইমা চৌধুরী ফোনটা জোরপূর্বক মিষ্টির হাতে দিয়ে বলেন, কথা বল। সাইমা চৌধুরী চলে গেলেন রুম থেকে। মিষ্টি ফোনের দিকে তাকিয়ে মিনমিন করে বকতে বকতে কানে নিয়ে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো। তোমার ফোনে কল দিচ্ছি, ধরছো না কেন? মিষ্টি আশপাশ করতে করতে বলে, আসলে চার্জ নেই, চার্জ দিতে ভুলে গিয়েছি। তুহিন ভাবুক গলায় বলে, তোমাকে কালকে থেকে কল দিচ্ছি, তুমি মিথ্যে বলছো কেন? মিষ্টি মিথ্যে বলে, আসলে কি বলুন তো, ফোনটা হারিয়ে গিয়েছে। ও, আগে বলবে তো। আজ ফোন কিনতে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসেছি। কেন? একটা বান্ধবীর সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু ও কাজের জন্য আমার সাথে যেতে পারেনি, তাই আর কি কিনতে যাওয়া হয়নি। তুহিন হেসে বলে, তুমি আমাকে কারো ফোন দিয়ে কল দিয়ে জানাতে, আমি তোমার সাথে যেতাম। কালকে যখন যাও আমাকে কল দিও তোমার আম্মুর ফোন দিয়ে, আমি তোমার সাথে যাব। এই শুনে মিষ্টি চোখে বড় বড় করে বলে, আপনি যাবেন সাথে? যাব। আর কিছু কেনাকাটা আছে বিয়ের, দুজনে একসাথেই না হয় কেনাকাটাটা শেষ করব। মিষ্টি দ্বিধায় পড়ে গেল। মাথায় রাশিদের কথা ঘুরপাক খাচ্ছে। এ ছেলে এগুলো শুনলে ওকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। সেদিন শুধু বলেছিল ওর হবু বরের সাথে কথা বলেছে, তাই ফোনটা নিজের বাবার কাছে দিয়ে নিতে বলেছে। মিষ্টি কি বোঝেনি রাশিদের কথা? বেশ বুঝেছে। মিষ্টির হাত পা ঠান্ডা হয়ে এলো।
ওপাশ থেকে তুহিন হেসে বলে ওঠে, লজ্জা পাচ্ছ? কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু বলবে না। আর বিয়ের আগে ছেলেমেয়েরা তো বিয়ের কেনাকাটা করতে দেখা করেই। মিষ্টি ছোট করে উত্তর দেয়, হুম কি আসছো তো? হুম কখন? ও শোনো, সকালে হবে না, কারণ আমি অফিসে থাকবো। বিকেলে বের হব, আমি তোমাকে তোমার বাড়ির সামনে থেকে নিয়ে যাব। ঠিক আছে। এখন কি করছো? কিছু করছি না, আপনি কি করছেন? তুহিন মুচকি হেসে বলে, এতক্ষণ তোমার কথাই বলছিলাম মায়ের সাথে। মিষ্টি হাসার চেষ্টা করে বলে, আমার কথা বলছিলেন? জানো, আমার মায়ের তোমাকে খুব খুব পছন্দ হয়েছে। তার তো ইচ্ছে করছে এখনই তোমাকে বাড়িতে নিয়ে আসতে, কিন্তু বিয়েরও তো একটা ব্যাপার আছে, তাই না? হুম তবে আমার মায়ের অনেক ইচ্ছে ছিল বিয়েটা ধুমধাম করে অনুষ্ঠান করবে।